নমস্কার। ইউর অক্টোপাসের আরও একটা নতুন গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সৌভিক রয়েছি আপনাদের সঙ্গে। বেশ কতকগুলো বছর কেটে গেল আপনাদের গল্প শোনাতে শোনাতে। এই পথ চলা আমাদেরকে অত্যন্ত আনন্দমুখর করে তুলেছে আপনাদের সান্নিধ্য। কখনো ঠিক, কখনো ভুল, কখনো খারাপ, কখনো অত্যন্ত সুন্দর। এই সব কমেন্টগুলো পড়তে পড়তে আমাদের পথ চলা এগিয়ে চলেছে। এই আগস্ট মাসেই শুরু হয়েছিল ইউর অক্টোপাসের পথ চলা। তাই আপনাদের আশীর্বাদে আশা করছি এই পথ চলা আরও সুদূর প্রসারিত হবে। আজকে আপনাদের জন্য এনেছি ইউর অক্টোপাসে প্রথমবারের জন্য ঐতিহাসিক উপন্যাস। রচনায় শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়। লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের গল্পগুলো রেডিওতে বেতার রূপে বহুবার পরিবেশিত হয়েছে, কিন্তু ইউটিউবে অডিও স্টোরি আকারে তাঁর লেখা ঐতিহাসিক উপন্যাস এই প্রথম পরিবেশিত হচ্ছে। স্বনামধন্য লেখক শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়কে তো আমরা কম বেশি প্রত্যেকেই চিনি, কিন্তু আধুনিক দিনের বিভিন্ন শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে তার পরিচয় আমরা একটুখানি দিয়ে রাখি। লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালে। জনপ্রিয় সাহিত্যিক, সাহিত্য ক্ষেত্রে নতুন ভাবনা ও মানসিক মূল্যবোধে বিশ্বাসী। পারিবারিক প্রেরণায় সাহিত্যের প্রতি ঝোঁক শৈশব থেকে। অর্ধশতকের অধিক কাল যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখে চলেছেন গোয়েন্দা, ভৌতিক, হাসি, কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার, ইতিহাস ইত্যাদি সব লেখাতেই সিদ্ধহস্ত। স্বচ্ছন্দ অন্যরকম লেখাতেও। আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ, আমপাতা জামপাতা, নবকল্লোল ইত্যাদি বাংলার প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় কিশোর ও বড়দের জন্য নিয়মিত লিখে থাকেন। 50 বছরের অধিক কাল আকাশবাণীতেও নিয়মিত নাটক লিখেছেন। দূরদর্শনেও নাটক প্রচারিত হয়েছে। ইতিমধ্যে বহু সম্মানে সম্মানিত হয়েছেন। উল্লেখযোগ্য দিল্লির ন্যাশনাল বুক ট্রাস্ট, গিল্ড আয়োজিত বইমেলায় দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকারের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার। এ পর্যন্ত লেখকের 60-এর অধিক বিভিন্ন বিষয়ের ওপর পুস্তক প্রকাশিত হয়েছে এবং প্রায় 1,500 নানান ধরনের রচনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত। আত্মপ্রচার বিমুখ এই লেখক তাঁর সাহিত্য জীবনের 57 বছর অতিক্রান্ত করে আজও সমান জনপ্রিয়। আজকের গল্প পাঠের প্রধান প্রধান চরিত্রগুলোতে ইন্দ্রনীল ভাদুরী, রানা, আমি সৌভিক, দীপ্তিমান এবং দীপম। চলুন আপনাদেরকে নিয়ে যাই গল্পের পটভূমিতে। আজ থেকে বহু বছর আগে, সেই সম্রাট শশাঙ্ক শাসিত গৌড়ে আমরা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকি কালের অতল গর্ভে। আসুন আমার সাথে কল্পনা করুন, আমাদের চোখের সামনে ফুটে উঠছে একটা অন্ধকার রাত। সেই প্রাচীন গৌড়, ঝোপ জঙ্গল আর সামনে দিয়ে প্রসারিত একটা রাস্তা। ওই দূরের দিকে ওই যে মিটমিট করে আলো দেখা যাচ্ছে, ওই যে রাজপ্রাসাদ। আসুন আমরা প্রত্যেকে একটা করে জায়গা নিয়ে নিই। আপনি গাছে উঠতে পারেন তো? ঠিক আছে, সাবধানে। আপনি তাহলে ওই ডালটা, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ওই ঝোপের পেছনে। আচ্ছা, আমি এখানটায় গাছের গড়িটার আড়ালে। ওই যে আসছে, ঘোড়া নিয়ে আসছে। আরে ফোনগুলো অফ তো আপনার? বেশ। কেউ কিন্তু কোনো আওয়াজ কর। আরে তুই এখনো দাঁড়া, ওখানটা লুকিয়ে পড়। আমাদের যেন কেউ না দেখতে পায়। আমরা চুপ করে থাকবো, কোনো কথা বলবো না, আর লক্ষ্য করব কি ঘটছে। ওই আসছে ঘোড়া নিয়ে। সবাই সাবধান। চলুন গল্পের মধ্যে ঢুকে পড়ি।
সে রাতে আকাশে চাঁদ ছিল না, আকাশ জুড়ে শুধু তারার মেলা। তবুও তারই মধ্যে পাহাড় ডিঙিয়ে এগিয়ে চলেছে এক অশ্বারোহী সৈনিক। তার মাথায় উষ্ণিস, ডান হাতে অশ্বের বলকা, বাঁ হাতে জ্বলন্ত মশাল, কোমর বন্ধনীতে ঝুলছে অসি। সতর্ক পদক্ষেপে এগিয়ে চলেছে শিক্ষিত ঘোড়া। দূরে ওই পাহাড়ের উপত্যকায় একটা স্কন্ধাবার। অশ্বারোহী সৈনিক পাহাড়ি পথ ধরে এগিয়ে চলে সেই স্কন্ধাবারের দিকে। এই রাতেও ওই শিবিরের সামরিক তৎপরতা বন্ধ হয়নি। দূর থেকেও মশালের আলোয় চোখে পড়ছে শিবিরের সম্মুখে শিবির রক্ষীদের পদচারণার দৃশ্য। ক্রমে শিবিরের কাছাকাছি এসে পৌঁছল আগন্তুক, আর তারপরেই একটা হুঙ্কার শুনল, দাঁড়াও, আর এক পাও এগিয়েও না। থমকে দাঁড়ালো অশ্বারোহী। সঙ্গে সঙ্গে সামনের দিকে মোটা গাছটার আড়াল থেকে বেরিয়ে এলো দুজন শিবির প্রহরী। ওদের হাতে ভল্ল, কোমরে তরোয়াল। কোথা থেকে আসছো? কোথায় যেতে চাও? সম্মুখবর্তী প্রহরীটি হুঙ্কার ছাড়ল। আগন্তুক ভীত হল না, অশ্ব থেকে অবতরণ করে বলল, গৌড় রাজধানী কর্ণসুবর্ণ থেকে আসছি। সেনাপতি জয়নাগের জন্য জরুরি বার্তা আছে। তোমার পরিচয়? এখনই তা জানাতে অসুবিধা আছে। বলতে বলতে অশ্বারোহী সৈনিক তার পোশাকের মধ্যে থেকে একটা তাম্র স্মারক বার করে সম্মুখবর্তী প্রহরীটির সামনে তুলে ধরে। মশালের আলোয় সেই অভিজ্ঞানটি দেখেই চমকে ওঠে প্রহরী। সসম্মানে অভিবাদন জানিয়ে দিয়ে বলে, এ তো প্রয়াত মহারাজাদিরাজ গৌড়েশ্বর শশাঙ্কদেবের অভিজ্ঞান। আসুন, আমি নিজে আপনাকে পৌঁছে দিচ্ছি সেনাপতি জয়নাগ দেবের শিবিরে। বলতে বলতে প্রথম প্রহরী আগন্তুক সৈনিককে নিয়ে এগিয়ে যায় নির্দিষ্ট শিবিরের দিকে। তার সঙ্গী অশ্বটির বলগা ধরে নিয়ে যায় সেই পরিশ্রান্ত চতুষ্পদটির বিশ্রামের ব্যবস্থা করতে। আবার নেমে আসে নৈঃশব্দ। শিবির কক্ষের চার কোণে জ্বলছে 4টি ঘৃত প্রদীপ। কক্ষের মাঝে একটি কাষ্ঠ বেদি, সেখানে বসে কয়েকজন রাজপুরুষ। ওরা সবাই যুদ্ধ নায়ক। তাঁদের মধ্যে একজন মধ্যবয়স্ক বৃষস্কন্ধ ব্যক্তি, ভাবগম্ভীর মুখ, দু চোখে গভীর দৃষ্টি। উনি প্রয়াত গৌড় সম্রাট শশাঙ্কদেবের প্রধান সেনাপতি জয়নাগ। সেনাধ্যক্ষ জয়নাগ অধীনস্থ সেনানায়কদের সঙ্গে করে বসে প্রতিরক্ষার আগামী কৌশল সম্পর্কে আলোচনা করছিলেন। এই জয়নাগ শুধুমাত্র প্রয়াত শশাঙ্কদেবের প্রধান সেনাপতিই ছিলেন না, এই সঙ্গে তিনি ছিলেন সম্রাটের সর্বাপেক্ষা আস্থাভাজন। আর এ কারণেই গৌড়েশ্বর তাঁর জীবনের শেষ পর্যায়ে এই নির্ভীক রণকুশল সেনানায়কটির ওপর রাজ্যের অধিকাংশ ভার অর্পণ করেছিলেন। এ প্রায় 1400 বছর আগেকার কথা। কাহিনী বিস্তারের আগে এই সময়ের ঐতিহাসিক পটভূমি, তার সম্পর্কে 2-4 কথা বলে নেওয়া ভালো। সমগ্র গৌড়বঙ্গ, সেই সঙ্গে মগধের রাজ চক্রবর্তী হয়েছিলেন নরেন্দ্রাদিত্য শশাঙ্ক। তাঁকে বাংলার প্রথম স্বাধীন সম্রাটের গৌরব দেওয়া হয়। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ নগরী। গৌড়েশ্বর শশাঙ্ককে শ্যামলের রীতিমতো সমীহ করত সারা ভারতবর্ষ, বিশেষত উত্তরাপথের মানুষ। কিন্তু মানুষটার দুর্ভাগ্য এই যে সারা জীবন সুনামের চেয়ে দুর্নাম তিনি বেশি কুড়িয়েছেন। বিশেষত তাঁর মৃত্যুর কিছুকাল আগে থেকেই তাঁর রাজ্যে শুরু হয়েছিল অভূতপূর্ব বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র। তবুও শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন বিরুদ্ধবাদীরা গৌড় রাজ্যের খুব বেশি ক্ষতি করতে পারেনি। অসাধারণ ব্যক্তিত্ব এবং রণকুশলতায় মহারাজ শশাঙ্ক শত্রুদের একের পর এক আক্রমণ চূর্ণ করে দিয়েছেন। কিন্তু সংকট ঘনিয়ে এলো
শশাঙ্কের জীবনের শেষ লগ্ন থেকেই। দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে শয্যা নিলেন মহারাজ। যতই তিনি অসহায় দুর্বল হতে থাকেন, ততই চতুর্দিক থেকে ব্যূহ রচনা করে এগিয়ে আসতে থাকে কুচক্রীর দল। শশাঙ্কদেবের একমাত্র পুত্র মানবদেব তখন বয়সে তরুণ। যুদ্ধক্ষেত্রে তাঁর বীরত্ব কিছু কম ছিল না, কিন্তু পিতার অসাধারণ রাজনৈতিক চাতুর্যের অধিকারী তিনি হননি। সেই সঙ্গে স্বভাবেও তিনি ছিলেন রীতিমতো দাম্ভিক। অথচ রাজ্যের এই জটিল এবং কুটিল পরিস্থিতিতে রাজনৈতিক বিচক্ষণতা এবং চাতুর্যের একান্ত প্রয়োজন ছিল। এ ব্যাপারে গৌরেশ্বর শশাঙ্ক তাঁর জীবিতকালে যার উপরে সবচেয়ে বেশি ভরসা করতেন, তিনি জয়নাগ। জয়নাগ রাজবংশীয় যুবক। এ সময়ে তিনি পরিণত বয়স্ক। একদা তাঁর জীবন শুরু হয়েছিল মহারাজ শশাঙ্কদেবের সামান্য দেহরক্ষী হিসেবে। ক্রমে সাহস, বুদ্ধি এবং চাতুর্যের পরিচয় দিয়ে গৌরেশ্বরের সেনাধ্যক্ষ পদে উন্নীত হন। বলতে কি, শেষ জীবনে সেনাধ্যক্ষ জয়নাগই ছিলেন সম্রাট শশাঙ্কের সবচেয়ে বড় শক্তি। এমনকি মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি জয়নাগকে রাজ্যের প্রধান সেনাপতির পদে নিয়োগ করে পুত্র মানবদেবের নিরাপত্তার সব দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়ে যান। এই সঙ্গে মানবদেবের প্রধান পরামর্শদাতা নিযুক্ত করেন প্রধান অমাত্য শ্রীধর রক্ষিতকে। কিন্তু এ সত্ত্বেও রক্ষা পেলেন না অদূরদর্শী মানবদেব। চরম অনর্থ ঘটে গেল মহারাজ শশাঙ্কদেবের মৃত্যুর মাত্র 1 মাসের মধ্যেই। সেটাই এখানকার প্রসঙ্গ। শিবির রক্ষীকে অনুসরণ করে আগন্তুক সৈনিক এসে প্রবেশ করল মহাসেনাধ্যক্ষের শিবিরে। এর আগে শিবির রক্ষী এসে কর্ণসুবর্ণ থেকে আগত অশ্বারোহী সৈনিকের আগমন বার্তা জানিয়েছে। আগন্তুক সামনে এসে দাঁড়িয়ে অভিবাদন জানাতেই জয়নাগ উঠে দাঁড়ান। বিস্মিত কণ্ঠে বলে ওঠেন, বটুকভদ্র, তুমি এই সময়? কর্ণসুবর্ণের সকল সংবাদ কুশল তো? বটুকভদ্র জয়নাগের গৌর পুরুষ। বটুকভদ্র মাথা নিচু করে বিষণ্ণ কণ্ঠে বলে, সংবাদ খুবই অশুভ মহাসেনাপতি। সে কথা আপনাকে গোপনে জানাবার নির্দেশ আছে। ইঙ্গিত স্পষ্ট। উপস্থিত সেনানায়করা শিবির ছেড়ে চলে যান। জয়নাগ খুবই উদ্বিগ্ন বোধ করেন। সে ছিল প্রয়াত শশাঙ্কদেবের অন্যতম পূর্ব পরিচিত। এবার বলো বটুক, কি সংবাদ? বটুকভদ্র তবু মাথা তোলে না। একইভাবে বিমর্ষ ভঙ্গিতে বলে, আগে এক পক্ষকাল হল গৌড় রাজধানী কর্ণসুবর্ণ শত্রু কবলিত। কর্ণসুবর্ণ দখল করেছে কামরূপরাজ ভাস্কর বর্মা। সঙ্গে কক্ষে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। মহাসেনাপতি জয়নাগের অনেকটা সময় লাগলো নিজেকে সামলাতে। তারপর স্থলিত কণ্ঠে বললেন, কিন্তু গৌড় সম্রাট মানবদেব, তিনি এখন কোথায়? তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। আরও অনেকটা সময় কেটে যায় মহাসেনাপতি জয়নাগের নিজেকে স্বাভাবিক চেতনায় ফিরিয়ে আনতে। জয়নাগের এই হতবুদ্ধি দশা অস্বাভাবিক নয়। গৌরেশ্বর শশাঙ্কর মৃত্যুর মাত্র 1 পক্ষকাল পরে জয়নাগ তাঁর অধীনস্থ সেনাদল নিয়ে যাত্রা করেছিল মগধ সীমান্তের উদ্দেশ্যে। কারণ খবর এসেছিল শশাঙ্কদেবের মৃত্যুর সুযোগ নিয়ে গৌড়ের চিরশত্রু হর্ষবর্ধন সেখানে জোরদার আক্রমণ হানার পরিকল্পনা করেছে। কিন্তু রাজ্যের প্রধান সেনাপতি জয়নাগ তাঁর সেনাবাহিনীর এক বড় অংশকে সঙ্গে নিয়ে রাজধানী ত্যাগ করে পশ্চিম সীমান্তে যাত্রা শুরু করতেই রাজ্যের চক্রান্তকারীরা এবার প্রকাশ্যেই ভাস্কর বর্মার সঙ্গে যোগ দিল। আর তাদের সহায়তায় কামরূপরাজ তাঁর বিশাল হস্তি বাহিনী নিয়ে দ্রুত ঢুকে পড়েন গৌড় সীমান্ত পার হয়ে রাজধানী কর্ণসুবর্ণে। কর্ণসুবর্ণ রক্ষার যুদ্ধে প্রাণ দিলেন মানবদেব। ভাস্কর বর্মা গৌড় রাজপ্রাসাদ অধিকার করে বসলেন। আগন্তুক বটুকভদ্রের কাছে ধীরে ধীরে সব কথাই শুনলেন জয়নাগ।
তারপর শুনলেন প্রধান অমাত্য শ্রীধর রক্ষিতের নির্দেশের কথা। অমাত্য শ্রীধর রক্ষিতই বটুক ভদ্রকে আজ এখানে অতি গোপনে পাঠিয়েছেন মহাসেনাপতি জয়নাগের কাছে এই যুদ্ধ শিবিরে। প্রয়াত সম্রাট শশাঙ্কদেবের অমাত্যদেবের মধ্যে শ্রীধর রক্ষিত সত্যিই এক ভিন্ন চরিত্রের মানুষ, অত্যন্ত মেধাবী, কূটবুদ্ধি সম্পন্ন এবং দূরদর্শী। এই প্রধান অমাত্যের ভরসাতেই মানবদেবকে রেখে হর্ষবর্ধনের মোকাবিলায় যাত্রা করেছিলেন জয়নাগ। কিন্তু শ্রীধর রক্ষিত রক্ষা করতে পারেননি সেই নবীন গৌরেশ্বরকে। তার কারণ অবশ্য মানবদেব নিজেই, তাঁর দম্ভ ও অপরিপক্কতা। সে অবস্থাতেও শেষ চেষ্টা করেছিলেন শ্রীধর রক্ষিত। সরাসরি কামরূপরাজের সেনাদলের মুখোমুখি না হয়ে কূট রণকৌশলের সাহায্য নিতে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মানবদেব কর্ণপাত করেননি, বরং গোপন কুচক্রীদের ফাঁদে সরাসরি পা দিয়েছিলেন। ফল যা হবার তাই হয়েছে। রাজধানী কর্ণসুবর্ণ রক্ষার শেষ যুদ্ধে নিহত হয়েছেন গৌরেশ্বর মানবদেব। কামরূপ সেনাদল অধিকার করেছে কর্ণসুবর্ণ, আর তাদের অধিপতি ভাস্কর বর্মা সরাসরি দখল করে নিয়েছে গৌড় রাজপ্রাসাদ। আপাতত সেখান থেকেই একযোগে গৌড় আর কামরূপের রাজপাট চালাচ্ছেন তিনি। শুনতে শুনতে ক্রোধের অধর দংশন করছেন জয়নাগ। ভ্রুদয় কুঞ্চিত হয়েছে। তারপর স্থির চোখে কিছুক্ষণ বটুক ভদ্রর দিকে তাকিয়ে প্রশ্ন করেছেন, আমার তো শ্রীধর রক্ষিত এখন কোথায়? তিনি রাজধানী কর্ণসুবর্ণেই অবস্থান করছেন। আশ্চর্য! এবার রীতিমতো বিস্মিত হন জয়নাগ। প্রয়াত গৌরেশ্বর শশাঙ্কদেবের বিশ্বস্ত সচিব শ্রীধর রক্ষিত এই অবস্থায় কর্ণসুবর্ণে নিরাপদে আছেন কি করে? বিষণ্ণ হাসি ফুটে ওঠে বটুক ভদ্রের দু ঠোঁটের ফাঁকে। বলেন, মহামাত্য শ্রীধর রক্ষিতকে তো অন্তত আপনি চেনেন মহাসেনাপতি। তিনি চাণক্যের যোগ্য উত্তরসূরি, তারই কুটিল রাজনৈতিক পথের অনুসারী। আর সেই কারণেই ভাস্কর বর্মা গৌড় রাজপ্রাসাদ অধিকার করে প্রথম যেদিন রাজসভা আহ্বান করলেন, মহামাত্য শ্রীধর রক্ষিতই প্রথম সে সভায় উপস্থিত হয়ে কামরূপ রাজকে অভিবাদন জানিয়ে আনুগত্য স্বীকার করে নিলেন। বলো কি? তাহলে তো আগে না মহাসেনাপতি। বটুক ভদ্র তার ঠোঁটের ফাঁকে রহস্যময় হাসিটা বুলিয়ে রেখেই বলে, সেটাই যদি শ্রীধর রক্ষিতের প্রকৃত মনোভাব হতো, তাহলে তিনি আপনার কাছে আমায় গোপন বার্তা দিয়ে পাঠাতেন না। বার্তা? কি বার্তা পাঠিয়েছেন তিনি? লিখিত কোনো কিছু নাকি? না, পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি তার বক্তব্য মৌখিকভাবেই জানিয়েছেন। কি তাঁর বক্তব্য? শুনুন। কাল সাপ যেমনভাবে অন্ধকারের আড়ালে শত্রুর অসতর্ক অবস্থায় ঘরে ঢোকে, ঠিক সেইভাবেই বাসকী প্রবেশ করবে রাজধানীতে। সংকেত, জয়তু বাসকী, জয়তু বাসকী। বেশ কিছু সময় চুপ করে মনে মনে শ্রীধর রক্ষিতের পাঠানো বার্তা আর সংকেতের ধাঁধা উদ্ধারের চেষ্টা করলেন জয়নাগ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বটুক ভদ্রকে বলেন, আজকের বাকি রাতটা তুমি বিশ্রাম করো বটুক। আগামীকাল আমরা সবাই বসে অমাত্য শ্রীধর রক্ষিতের সংকেত অনুযায়ী ইতিকর্তব্য স্থির করব। সে রাতে আর জয়নাগের দু চোখে ঘুম নামল না। সারা রাত শিবির সম্মুখে খোলা প্রান্তরে পদচারণা করলেন। অনেক দিনের অনেক কথা ভিড় করে আসছিল মনের মধ্যে। সেসব দিন কি ভোলার? গৌরেশ্বরের শশাঙ্কদেবের বুদ্ধি আর রণকুশলতায় যে গৌরবঙ্গ একদা সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত হয়েছিল, আজ তাই কিনা হীনবল, প্রতিবেশী রাজার চক্রান্তে লাঞ্ছিত পরাধীন। ভাবতে ভাবতেই উত্তেজনায় মাথা ঝাঁকিয়ে অপমানে বিড়বিড় করে ওঠেন গৌড় সেনাধ্যক্ষ। না,
এ হতে পারে না। মহারাজ শশাঙ্কদেব একদা পরম বিশ্বাসে যে দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন, আমি প্রাণ থাকতে তাঁর অমর্যাদা হতে দেব না। প্রতিশোধ নিতেই হবে। গৌরবঙ্গকে মুক্ত করতেই হবে আক্রমণকারী ভাস্কর বর্মার দাসত্ব থেকে। কিন্তু কিভাবে সম্ভব তা? কি উপায় আছে? ভাবতে ভাবতে মনে পড়ে গেল প্রধান অমাত্য শ্রীধর রক্ষিতের সেই সংকেত বার্তা। কাল সাপ যেমনভাবে অন্ধকারের আড়ালে শত্রুর অসতর্ক অবস্থায় ঘরে ঢোকে, সেইভাবেই বাসুকি প্রবেশ করবে রাজধানীতে। সংকেত জয়তু বাসুকি। আকাশে মেঘ জমতে শুরু করেছে। হঠাৎ বিদ্যুৎ চমকায়, আর ঠিক সেই মুহূর্তেই সংকেতের অর্থটা যেন ঝিলিক মেরে ওঠে জয়নাগের মনের গভীরে। জয়তু বাসুকি। বলেন কি মহারাজ, আজই যাত্রা করবেন? হ্যাঁ শ্রীমাধব, আজই। আর অপেক্ষা করার সময় নেই। বলতে বলতে মহাসেনাপতি জয়নাগ পাশে রাখা দীর্ঘ তরবারি তুলে ধরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, একদিন এই তলোয়ার আমায় উপহার দিয়েছিলেন মহারাজ শশাঙ্কদেব। আজই সেই শুভ দিন। আজই এর মর্যাদা রাখার সময় এসে গেছে। কিন্তু সামনাসামনি লড়াই করে কি আমরা পারব ভাস্কর বর্মাকে কর্ণ সুবর্ণ থেকে তাড়িয়ে দিতে? এতদিনে সে নিশ্চয়ই সেখানে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে। আপনি ঠিকই বলেছেন। স্মিত হাসলেন জয়নাগ। সম্মুখ যুদ্ধে আমরা নামব না। এই যুদ্ধ আমরা কৌশলে জিতব। কৌশলটা কি জানতে পারি? জিজ্ঞেস করে আরও এক সেনানায়ক নারায়ণ বর্মা। সেটা ঠিক সময় জানাব। এখন শুধু আমরা সৈনিকদের নির্দেশ দেব, তারা যেন কামার, কুমোর, ধোবা, নাপিত, জেলে অথবা অন্য যে কোনো ছদ্মবেশে পৃথক পৃথকভাবে কর্ণ সুবর্ণতে গিয়ে ঢুকে পড়ে। কিন্তু তারা পরস্পরকে চিনবে কি করে? একটা সাংকেতিক শব্দ সবাইকে মনে রাখতে হবে। জয়তু বাসুকি। জয়তু বাসুকি। এবার উপস্থিত সেনানায়কগণ পরস্পরের মুখ চাওয়াচাই করে। তারপর জনৈক সৈনিক প্রধান বলে, কিন্তু সংকেতের অর্থটা কি জানতে পারি? সংকেতের অর্থ জানলে তো তার সংকেত থাকে না বন্ধু। এই সংকেত গৌড় রাজধানী কর্ণ সুবর্ণ থেকে আমাদের কাছে পাঠিয়েছেন অমাত্য শ্রীধর রক্ষিত স্বয়ং। পরম বিজ্ঞ শ্রীধর রক্ষিত। হ্যাঁ, একদমই তাই। এতদিনের বিশ্বস্ত মানুষ রাজবাড়ির। হ্যাঁ, সত্যিই পরম বিজ্ঞ শ্রীধর রক্ষিত। এবার একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে উপস্থিত সেনানায়কদের মধ্যে। সেই প্রবীণ মানুষটি সকলের পরম শ্রদ্ধার পাত্র। এরই মধ্যে হঠাৎ নারায়ণ বর্মা বলে, এ সংকেতের অর্থ সম্ভবত আমি অনুধাবন করতে পেরেছি। জয়তু বাসুকি। বাসুকি অর্থে নাগরাজ। তাহলে মানিটা দাঁড়াচ্ছে জয়নাগ। এর মাধ্যমে অমাত্য শ্রীধর রক্ষিত আপনাকে সমগ্র গৌরবঙ্গের মুক্তিযুদ্ধের নায়ক পদে বরণ করেছেন। হ্যাঁ, তোমার কথাই সত্য নারায়ণ বর্মা। জয়নাগ গম্ভীর কণ্ঠে বললেন, মাতৃমুক্তির এ দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। মনে রাখতে হবে, দখলকারী শত্রুর বিরুদ্ধে আমাদের এ যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। একটু ভুলের জন্য আমাদের সকলের কৌশল এবং পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। বলতে বলতে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন জয়নাগ। দাঁতে দাঁত চেপে বললেন, আমাদের সৈনিকরা আলাদা আলাদাভাবে কর্ণ সুবর্ণে প্রবেশ করবে। এরপর আমরাও প্রবেশ করব নানান পথ ধরে। ছড়িয়ে পড়ব কর্ণ সুবর্ণ এবং আশেপাশের জনসমষ্টির মধ্যে। ঢুকে পড়ব বিভিন্ন পেশায়, এমনকি কামরূপ সেনাদলের মধ্যেও প্রবেশ করব আমরা। ঠিক যেমনভাবে সাপ প্রবেশ করে শত্রুর কক্ষে, আর তারপর তখন আমরা নিজেরাই নিজেদেরকে চিনে নেব। ওই একটি মাত্র সংকেত,
সেনানায়ক শ্রীমাধবের কথা শেষ হলো না। উপস্থিত সকল সেনানায়ক একসঙ্গে গর্জন করে উঠে বলল, জয়তু বাসুকী, জয়তু বাসুকী, জয়তু বাসুকী। ভাগীরথী এবং ময়ূরাক্ষী নদীর সঙ্গমে উপস্থিত প্রয়াত গৌড় সম্রাট শশাঙ্কদেবের প্রতিষ্ঠিত কর্ণসুবর্ণ নগরী। বর্তমানে এই নগরী কামরূপরাজ ভাস্কর বর্মার অধিকারে। শশাঙ্কদেব নির্মিত বিশাল রাজপ্রাসাদে অবস্থান করে এখান থেকেই গৌড়বঙ্গ শাসন এবং শোষণ করছেন কামরূপপতি। আজকের দিনটিতে কর্ণসুবর্ণ নগরীতে মহা উৎসবের ধুম। আজ ভাস্কর বর্মার জন্মদিন। এই উপলক্ষে সারা নগরীতে উৎসব উদযাপিত হচ্ছে। তাই আজ সকাল থেকেই দলে দলে ব্যাপারীরা এসে প্রবেশ করছে এই নগরীতে। ওদের কারোর কাঁধের বাঁকে মিষ্টান্নর ভাণ্ড, কেউ বা মাথায় করে বয়ে আনছে নানান সুখাদ্যের ছুরি। এছাড়া গোষ্কর তো আছেই। এই সঙ্গে নদী পথে কর্ণসুবর্ণের ঘাটে এসে পৌঁছচ্ছে সারি সারি নৌযান। ওই সব নৌযানের মাঝি মোল্লারা আর আরোহীদের বাইরে থেকে দেখতে নেহাত নিরীহ হলেও ওদের চোখের দৃষ্টিতে কিন্তু আলাদা কোনো ভাষা আছে। এমনকি স্থলপথে কর্ণসুবর্ণ প্রবেশকারী মিষ্টান্ন ব্যবসায়ী ও বাহকদের চোখেও অন্য কিছু ঝিলিক মারছে। ওরা কারা? মিষ্টান্ন ব্যবসায়ী, বাহক, মাঝি মোল্লা ইত্যাদির ছদ্মবেশে ওরা কারা প্রবেশ করছে গৌড় রাজধানীতে? এর উত্তর পাঠকের জানা। আমরা বরং এবার ভাস্কর বর্মার রাজসভায় প্রবেশ করি। কর্ণসুবর্ণের সুরম্য রাজপ্রাসাদের রাজসভাকক্ষ, সুন্দর কারুকার্য খচিত। আজকের সভাকক্ষ বিশেষ জমজমাট। রাজ সিংহাসনে আসীন ভাস্কর বর্মা। গোলগাল নাদুস নুদুস চেহারা, মুখের গঠন মঙ্গোলীয় আকৃতির, কুঁতকুঁতে চোখের চাউনি, চিবুকে কয়েক গাছি ছাড়া সারা মুখে গোবদারির বালাই বিশেষ নেই। কামরূপরাজের মাথায় রত্নখচিত উষ্ণিস, পরনে মহার্ঘ বেশ। এই মুহূর্তে মহারাজ সিংহাসনে বসে গোটা কয়েক টসটসে পাকা আম্রফলের রসাস্বাদনে ব্যস্ত। ভাস্কর বর্মার জন্মদিন উপলক্ষে আজ রাজসভায় অনুগ্রাহীরা অন্য কোনো উপহার না এনে ভোজনবিলাসী রাজার জন্যে এনেছে নানান ধরনের খাদ্যবস্তু। আর একসঙ্গে এত রকমের খাবার চোখের সামনে দেখে ভাস্কর বর্মা তো যাকে বলে খুশিতে ডগমগ। এর উপর রাজসভার সদস্যরা আজ একযোগে নতুন গৌড়রাজকে অনুরোধ করেছে এই রাজসভাতেই প্রকাশ্যে তাঁকে সকল প্রকার খাদ্যবস্তুর রসাস্বাদন করে গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে হবে। সুতরাং আজকের এ সভায় সব থেকে বেশি প্রতিপত্তিশালী সভাসদ প্রয়াত গৌড় অধিপতি শশাঙ্কদেবের অন্যতম সচিব স্কন্দসেন। এই স্কন্দসেনই শশাঙ্কদেবের রাজত্বকালের শেষ দিনগুলি থেকে গৌড় সম্রাটের বিরুদ্ধে গড়ে তুলেছিল গোপন চক্রান্তের জাল। তার এ কর্মের সহায় ছিল গৌড়বঙ্গের কতিপয় বৌদ্ধ শ্রমণ। শশাঙ্কদেবের বৌদ্ধ বিদ্বেষের কাল্পনিক প্রচার চালিয়ে স্কন্দসেন সারা রাজ্যের বৌদ্ধ প্রজাদের মনেই রাজশক্তির বিরুদ্ধে বিদ্বেষ জাগিয়ে তুলতে সক্ষম হয়। আর তলে তলে সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী রাজা ভাস্কর বর্মার সঙ্গে। আর এরই ফলশ্রুতিতে শশাঙ্কদেবের মৃত্যুর পর মানবদেবের দুর্বলতার সুযোগ নিয়ে মহাসেনাপতি জয়নাগের অনুপস্থিতিতে ভাস্কর বর্মাকে প্রায় অনায়াসে কর্ণসুবর্ণ অধিকারের সুযোগ করে দেয়। তার সেই বিশ্বাসঘাতকতার মূল্য ভাস্কর বর্মা দিয়েছেন। আজ সেই গৌড়বঙ্গের নতুন রাজার প্রধান অমাত্য। ভাস্কর বর্মার আম খাওয়ার দৃশ্যটি সত্যিই উপভোগ করার মতোই। কামরূপ রাজের হাতে একটা গোটা খোসা ছাড়ানো পাকা আম, সেটার আকার এতই বড় যে হাতের তালুতে ধরে না। পাকা টসটসে আমের রস গড়িয়ে পড়ছে হাত মুখ থেকে।
কিছুটা রস চিবুক গড়িয়ে পড়ছে, বাকিটা পোশাকে। এর ওপর আর এক ঝামেলা, আমের ভুরভুরে গন্ধে কোথা থেকে একটা পেল্লাই মাছি এসে ভন ভন করতে শুরু করেছে কামরূপরাজের মুখের সামনে। মাছি এমন এক বিশ্রী পতঙ্গ যাকে তরবারের কোপে কেটে ফেলা যায় না, বন্দিও করা যায় না, আবার সহজে তাড়ানোও যায় না। এই অবস্থায় তাকে তাড়াতে হলে রসালো আমটাই ছাড়তে হবে। রাজা হয়েও এমন উভয় সংকটে আগে কোনোদিন পড়েননি ভাস্কর বর্মা। জয়তু বাসুকি! হঠাৎ রাজসভার দ্বারের কাছে কে যেন হেঁকে উঠল, চমকে উঠলেন ভাস্কর বর্মা। আর সঙ্গে সঙ্গে কামরূপরাজের হাত থেকে আঁটিটা পিছলে গিয়ে পড়ল রাজসভার মেঝেতে। আর তাই দেখে হাঁ হাঁ করে উঠল কামরূপপতির অনুগ্রহধন্য সভাসদরা। কেউ আসন ছেড়ে সভাকক্ষের মেঝেতে হামাগুড়ি দিয়ে আমের আঁটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। ভাস্কর বর্মা রীতিমতো বিরক্ত হয়ে তাকালেন রাজসভার প্রধান দ্বারের দিকে। সেখানে এসে দাঁড়িয়েছে এক ব্যক্তি। তার দেহ বেশ সুগঠিত, এক মুখ দাড়িগোপ, পরনে মালকুঁচা বাঁধা ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। লোকটি কাঁধে করে বহন করে এনেছে বিরাট আকারের আস্ত একটা কাঁঠাল ফল। সেই কাঁঠালের মাদক গন্ধে ইতিমধ্যে সারা সভাকক্ষ ভরপুর হয়ে গেছে। জয়তু গৌরধিপতি! আগন্তুক কাঁঠাল কাঁধে নিয়েই ভাস্কর বর্মাকে নত হয়ে অভিবাদন জানায়। এদিকে ভাস্কর বর্মার হাত থেকে রসালো আমের আঁটিটা ছিটকে পড়াতে মনে মনে উনি বিলক্ষণ বিরক্ত হয়েছিলেন। কিন্তু তারপরই নাকে প্রবেশ করেছে আর এক রসালো ফল কাঁঠালের উগ্র মধুর গন্ধ। সেই গন্ধ নাকে টেনে ভাস্কর বর্মা বললেন, তোমার কাঁঠাল থেকে তো খাসা গন্ধ ছেড়েছে হে। আজ্ঞা মহারাজ, আপনারই জন্য এনেছি গৌড় রাজ্যের সেরা কাঁঠাল বাগানের সেরা গাছের ফল। মহারাজ, আপনার জন্মদিনে ভোজে আমার মতো এক সামান্য প্রজার তরফ থেকে এই সামান্য উপহার। আগন্তুক যখন কথা বলছিল অমাত্য স্কন্দসেন তখন নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল তাঁর দিকে। হঠাৎ সে গম্ভীর কণ্ঠে বলে, এই, তার নাম কি? থাকিস কোথায়? কাঁঠালবাহী কপালের ঘাম মুছে গ্রাম্য টানে উত্তর দেয়, আজ্ঞা, আমার নাম সিদাম হুজুর, থাকি ওই কানসোনার বাইরে। আমার নিজের একটা ফলের বাগান আছে হুজুর। তা হঠাৎ সবাই ঢুকে আমার জয়ত বাসকি বলে চেঁচে উঠলি কেন? স্কন্দসেনের কণ্ঠে যেন সন্দেহের সুর। আজ্ঞা, বাসুকি হলো গিয়ে হুজুর আমাদের ইষ্ট দেবতার নাম। এত বড় কাঁঠালটা বইতে কি কম কষ্ট হুজুর? তাই মনের মনোবল বাড়ানোর জন্য মাঝে মাঝে ইষ্টের নাম স্মরণ করি। জয়তু বাসকি, জয়তু বাসকি। আহ, তুমি বড় বকর বকর করছো। ভাস্কর বর্মা অধৈর্যভাবে ওদের থামিয়ে দেন। ততক্ষণে কাঁঠালটা কোলের উপর তুলে নেড়ে চেড়ে দেখতে শুরু করেছেন মহারাজ। দেখে শুনে গন্ধ শুঁকে হৃষ্ট কণ্ঠে বললেন, আমি আমার জন্মদিনে একমাত্র খাওয়া ছাড়া অন্য কোনো আলোচনা শুনতে চাই না। বলতে বলতে তিনি হুকুম করেন, এই প্রহরী, এক্ষুনি এই কাঁঠালটা ভেঙে গন্ডা কয়েক কোয়া ছাড়িয়ে নিয়ে আয়। শোনো হে, স্বাদ যদি এর সত্যি ভালো হয় পুরস্কার পাবে, না হলে শাস্তি স্বরূপ তোমার সব গোঁপ দাড়ি কামিয়ে মাকুন্দ করে ছেড়ে দেব, বুঝেছ? বলতে বলতে নিজের রসিকতায় নিজেই উচ্চকণ্ঠে হেসে ওঠেন কামরূপপতি ভাস্কর বর্মা। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা গোলমাল ভেসে এল। ভাস্কর বর্মা ভ্রু কুঁচকে তাকাবার আগেই একজন সৈন্য দৌড়তে দৌড়তে রাজসভায় এসে প্রবেশ করে অভিবাদন জানায়। কি সংবাদ? আজ্ঞে মহারাজ, কর্ণ সুবর্ণের প্রজারা রাজপ্রাসাদের সামনে এসে বিক্ষোভ জানাচ্ছে। ওদের অভিযোগ কি? ওরা বলছে মহারাজের কামরূপ সেনাদের অত্যাচারে
গৌড়বাসী অতিষ্ঠ, তাই ওরা মহারাজের কাছে বিচার চায়। এবার ভাস্কর বর্মা কিছু বলার আগেই কথা বলে অমাত্য স্কন্দ সেন। প্রাসাদ রক্ষী প্রধানকে হুকুম করেন, যাও যাও, রাজপ্রাসাদের সামনে থেকে ওই দুর্বিনীত বিশৃঙ্খলাকারীদের তাড়িয়ে দাও, দূর করে দাও। আজ নতুন গৌড় অধিপতির জন্মদিন। আজকের দিনটা গৌড়রাজ শুধুই অবসর যাপন করবে। রক্ষী প্রধান হুকুম তামিল করতে অস্ত্র হাতে নিয়ে বেরিয়ে যায়, আর তার অনুগত অমাত্যের বিবেচনা বোধ দেখে ভারী প্রীত হন ভাস্কর বর্মা। কুঁতকুঁতে দু চোখে হাসি ফুটিয়ে সেই সঙ্গে গোটা কয়েক কাঁঠালের কুয়া মুখে পুড়ে তৃপ্তি ভরে কামরূপরাজ বলেন, ভারী ভালো কথা বলেছ স্কন্দ সেন। আজ আমার জন্মদিন। আজ শুধু খাবো, পান করব, আর নাচ গান কাব্যপাঠ এসব শুনবো। বলতে বলতে আরও গোটা কয়েক কাঁঠালের কুয়া মুখে পুড়ে হেঁকে ওঠেন। ওরে কে আছিস? আমার কোষাধ্যক্ষকে বল 10টি সুবর্ণ মুদ্রাই কাঁঠাল ভাইকে এক্ষুনি দিয়ে যাক। এমন রসালো সুস্বাদু কাঁঠাল সত্যিই আমি জীবনে কোনো দিন খাইনি। কয়েক মুহূর্তের মধ্যেই 10টি সুবর্ণ মুদ্রা একটি সুদৃশ্য থলিতে ভরে তুলে দেওয়া হয় কাঁঠালবাহী ছিদামের 2 তালুর মধ্যে। ছিদাম সেটিকে মাথায় ঠেকিয়ে তার ইষ্টদেবতার উদ্দেশ্যে প্রণাম জানায়। জয়তু বাসুকি। শুনে স্কন্দ সেনের ভ্রু দুটি আরও একবার কুঁচকে যায়, কিন্তু সভার এক কোণে এক বৃদ্ধ অমাত্যের ঠোঁটের ফাঁকে ফুটে ওঠে এক অর্থপূর্ণ হাসির রেখা। অমাত্য শ্রীধর রক্ষিতের বাসগৃহটি কর্ণসুবর্ণ নগরীর একেবারে এক প্রান্তে নির্জন স্থানে। চারপাশে গাছগাছালি, নানা জাতের ফল ফুলের গাছ। এরই মধ্যে শ্রীধর রক্ষিতের ছোট্ট কুটির। ভগবান তথাগতের পরম অনুগামী অমাত্য শ্রীধর রক্ষিত আজন্ম ব্রহ্মচারী। খুবই সাধারণ জীবনযাত্রা। সূর্যাস্তের পূর্বে একবার মাত্র আহার করেন, আজ তাও জুটল না। অধিকৃত গৌড়ের অধীশ্বর ভাস্কর বর্মার জন্মদিনের উৎসব আয়োজনের ঘটায় সারাদিনই রাজপ্রাসাদে ব্যস্ত থাকতে হয়েছে। এ সময়ে জল ছাড়া অন্য কিছু মুখে তোলার অবকাশ পাননি। অবশ্য এই সব আসরে হৈহট্টগোলের মধ্যে জড়িয়ে থাকা অমাত্য শ্রীধর রক্ষিতের স্বভাবের বাইরে। তিনি স্বাভাবিকভাবেই কিছুটা গম্ভীর প্রকৃতির। রাজনৈতিক ক্রিয়াকর্মের বাইরে নিয়মিত জ্ঞান চর্চা এবং তথাগত বুদ্ধের অর্চনাতেই ব্যাপৃত করতে ভালোবাসেন। তবু বাধ্য হয়েই ইদানিং তাঁকে ভাস্কর বর্মার অনুগত অমাত্যমণ্ডলের মধ্যে তাল দিয়ে অরুচিকর কাজকর্মর কাজে জড়িয়ে থাকতে হচ্ছে। আচ্ছা, আসুন আমরা এখন শ্রীধর রক্ষিতকে অনুসরণ করি। সূর্য অস্ত যাবার অনেক পরে আকাশে পূর্ণচন্দ্রের আলো ছড়িয়ে পড়েছে। শ্রীধর রক্ষিত তাঁর কুটিরের সামনে এসে দাঁড়ালেন। সেই কুটিরে তাঁকে সর্বক্ষণ দেখাশোনা করার জন্য আছে একজন ভক্ত, নাম পদ্মনাভ। শ্রীধর রক্ষিত কুটিরে পা দিতেই পদ্মনাভ এগিয়ে এসে প্রণাম নিবেদন করে বলল, প্রভু, 2 জন অতিথি ঘরের মধ্যে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। অতিথি? শুনেই চঞ্চল হলেন শ্রীধর রক্ষিত। তুমি তাদের চেনো? আগে না, আগে কোনোদিন দেখেছি বলেও তো মনে পড়ে না। ও, একটু যেন চিন্তা করেন শ্রীধর রক্ষিত, তারপর বলেন, তা অতিথিদের জন্য নৈশাহারের ব্যবস্থা করেছো? ঘরে শালি ধানের চিড়ে আছে, তার সঙ্গে পাকা কলা আর দই মেখে তাদের দিয়েছিলাম, কিন্তু তেনারা বললেন গৃহস্বামী ফিরলে তবেই আহার করবেন। আচ্ছা, বেশ। ভ্রু কুঁচকে এক মুহূর্ত কি ভাবলেন শ্রীধর রক্ষিত, তারপর কুটির অভ্যন্তরে পা দিলেন। পরক্ষণেই তিনি থমকে দাঁড়ালেন। একটিমাত্র প্রদীপের আলোয় অল্প আলোকিত কক্ষটি। আসবাবপত্রের বাহুল্য নেই, তবে গোছা গোছা তুলট কাগজ আর তালপত্রের পুঁথি সাজানো ঘরের চতুর্দিকের দেওয়ালের খুপড়িগুলোতে। ঘরের মাঝে পাশাপাশি 2টি কাষ্ঠাসনে
উপবিষ্ট দুই ব্যক্তি। এদের মধ্যে একজন আমাদের পূর্ব পরিচিত ছিদাম। সে মনে আছে আজকেই দুপুরে কর্ণসুবর্ণ রাজসভায় কাঁঠাল বাহক। অন্যজন বয়সে অপেক্ষাকৃত তরুণ, তবে ছিদামেরই মতো তারও মুখমণ্ডল গোপদাড়িতে ঢাকা, পরনে গৌর নাগরিকদের সাধারণ পরিচ্ছদ। শ্রীধর রক্ষিত কক্ষে ঢুকে দাঁড়াতেই ছিদাম উঠে দাঁড়িয়ে উচ্চারণ করল, জয়তু বাসুকি। কিন্তু তার কণ্ঠস্বর হাওয়ায় মেলাবার আগেই শ্রীধর এগিয়ে এসে সেই অতিথিকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি কিন্তু আমাকে ফাঁকি দিতে পারোনি বৎস জয়নাগা। হ্যাঁ, কাঁঠালবাহী ছিদাম ছদ্মবেশে আগন্তুক প্রকৃতপক্ষে প্রয়াত গৌর অধিপতি শশাঙ্কদেব এবং মানবদেবের প্রধান সেনাপতি জয়নাগ। এক পক্ষ কাল পূর্বে মগধ সীমান্তে তাঁর কাছেই বিশেষ নির্দেশ সহ দূত পাঠিয়েছিলেন প্রধান অমাত্য শ্রীধর রক্ষিত। কিন্তু তার পাশে এই দ্বিতীয় ব্যক্তিটিকে তার প্রতি কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে তাকাতেই সে মুচকি হাসল। তারপর গোপ, দাড়ি, উষ্ণিস ইত্যাদি ছদ্মবেশ মোচন করে স্বরূপে প্রকাশিত হল। দ্বিতীয়জন পুরুষের ছদ্মবেশে একজন নারী, নীলাঞ্জনা। নীলাঞ্জনা? শ্রীধর রক্ষিত বিস্মিত কণ্ঠে তার নামটা উচ্চারণ করতেই সে এগিয়ে এসে তাঁর চরণ স্পর্শ করে বলল, তাহলে চিনতে পেরেছেন অমাত্যদেব? অবশ্যই। তোমার মতো গুণবতী তরুণীকে কি এত সহজে ভোলা সম্ভব নীলাঞ্জনা? বিশেষত তুমি আমার পরম প্রিয় জয়নাগের বাগদত্তা। বলতে বলতে জয়নাগের দিকে তাকালেন শ্রীধর রক্ষিত। জয়নাগ মাথা নিচু করলেন। জয়নাগ, আমি গতকালই খবর পেয়েছি তুমি তোমার অনুচরবৃন্দ সহ ছদ্মবেশে বিভিন্ন পথে এই কর্ণসুবর্ণ নগরীতে প্রবেশ করেছ। তারপর থেকে সারাক্ষণ তোমার অপেক্ষায় থেকেছি। ক্ষমা করবেন অমাত্যদেব, এই নগরীতে প্রবেশ করে প্রথমে গিয়েছিলাম আমার নিজের ভবনে। দীর্ঘশ্বাস ফেললেন অমাত্য শ্রীধর রক্ষিত। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানি এই অধিকৃত রাজ্যের সেনাপতি স্কন্ধসেন ভাস্কর বর্মাকে খুশি করবার জন্য আরও অনেকের মতো তোমারও পরিবারের সকল সদস্যকেও হত্যা করেছে। আপনি তো জানতেন? জানতাম জয়নাগ, জানতাম। বিষণ্ণ কণ্ঠে শ্রীধর রক্ষিত বলেন, ওরা ওদের শত্রুপক্ষের কাউকেই রেহাই দেয়নি। ভাস্কর বর্মা কর্ণসুবর্ণ অধিকার করবার পরই চক্রান্তকারীদের এই নগরীতে শশাঙ্ক পক্ষীর সকল সেনানায়ক এবং বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করেছে। এমনকি তাদের পরিবারবর্গকেও ছাড়েনি। ওরা শুধু নিষ্ঠুর নয়, ওরা কাপুরুষও বটে। কিন্তু আপনি কিভাবে রেহাই পেলেন অমর্ত্যদেব? জয়নাগ শ্রীধর রক্ষিতের কথার মধ্যেই জিজ্ঞেস করে, আমি ওদের প্রবঞ্চিত করেছি। তার মানে? মানে আমি ভাস্কর বর্মার কাছে আনুগত্যের ভান করেছি। জয়নাগ তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে শ্রীধর রক্ষিত আরো দুপা এগিয়ে এসে প্রিয় সেনাধ্যক্ষের কাঁধে হাত রাখেন। তারপর বলেন, ভবিষ্যতের প্রতিশোধ গ্রহণের কামনায় আমায় যে বেঁচে থাকতেই হবে। জয়নাগা, আজ তোমার ছদ্মবেশ যেমন গ্রাম্য চাষির, তেমনি আমার ছদ্মবেশ এই আনুগত্য। আমাদের আসল লক্ষ্য কিন্তু সেই এক। বলতে বলতে নীলাঞ্জনার দিকে ফিরলেন শ্রীধর রক্ষিত। আচ্ছা নীলাঞ্জনা, জয়নাগের সাথে তোমায় কোথায় দেখা হলো? একটু সময় চুপ করে থেকে নীলাঞ্জনা বলতে শুরু করল, যেদিন স্কন্ধসেনের ঘাতক বাহিনী আমাদের তল্লাটে এসে হানা দিয়েছিল, সেদিন আমি ছিলাম ওরই বাড়িতে। ঘাতকের দল বাড়ি আক্রমণ করলে কেবলমাত্র আমি কোনোক্রমে পালিয়ে বেঁচেছিলাম। তারপর একসময় ফিরে এসে দেখলাম ওই ঘাতকের দল বাড়ির মুখ পশু পাখিদের পর্যন্ত রেহাই দেয়নি। ও তল্লাটে একমাত্র আমিই বাঁচতে পেরেছিলাম। নিজের হাতে সমস্ত মৃতদেহগুলোকে সৎকার করেছি। তারপর অপেক্ষা করেছি। আমি জানতাম আর্যপুত্র জয়নাগ একদিন আসবেই নি।
বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে উঠল নীলাঞ্জনার সুন্দর দুটি চক্ষু। আমি যখন ঘরে ফিরলাম, নীলাঞ্জনাকে দেখে চমকে উঠেছিলাম অমর্ত্যদেব। আশেপাশের এলাকার মধ্যে একমাত্র ওই ছিল জীবিত প্রাণী, এমনকি ওর বাবা মাও আর বেঁচে নেই। কেমন যেন শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আমার বাড়ির অঙ্গনে বসেছিল নীলাঞ্জনা। শুনতে শুনতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধ অমাত্য শ্রীধর রক্ষিত। নীলাঞ্জনার পাশে গিয়ে দাঁড়ালেন, সস্নেহে ওর মাথায় হাত রেখে বললেন, এখন তুমি কি চাও? কি চাই? এই অন্যায়কারী, অত্যাচারী, দখলদারদের ধ্বংস করে আমি প্রতিশোধ নিতে চাই অমাত্যদেব। অমাত্য শ্রীধর রক্ষিত অনেকটা সময় গভীর শানিত দৃষ্টিতে সেই নারীর রোষারক্ত মুখপানে তাকিয়ে থাকেন। কি যেন আবিষ্কার করতে চান ওর মধ্যে। তারপরে ফিসফিস করে বলেন, আমি যা বলবো তা করতে পারবো অমাত্যদেব, আমি আমার প্রাণ দিতে প্রস্তুত। যদি তার চেয়েও বেশি কিছু দিতে হয়। অমাত্য শ্রীধর রক্ষিতের কণ্ঠস্বরে প্রগাঢ় রহস্যময়তা। আমি সব দেব। আমার জীবনের একমাত্র কামনা জননী জন্মভূমির মুক্তি। আপনি নেতৃত্ব দিন গুরুদেব। দিব্য আনন্দেই দিন কাটছে ভাস্কর বর্মার। গৌরবঙ্গে বসে রাজত্ব করতে যে এত সুখ, এর আগে কোনোদিন কল্পনাও করতে পারেননি কামরূপরাজ। অপূর্ব এখানকার সবুজ প্রকৃতি, এই প্রকৃতির বৈচিত্র্যই বা কত! 6 ঋতুর পরিবর্তনশীল আবহাওয়া দেহ মনে যেন নতুন তৃপ্তির জোগাড় আনে। এর ওপর ভাস্কর বর্মা একাধারে নৃত্য সঙ্গীত বিলাসী এবং ভোজন রসিক। রাজধানী কর্ণসুবর্ণে এ দুয়ের কোনোটিরই অভাব নেই। তাই প্রতিদিনই মেদ বৃদ্ধি হয়ে চলেছে কামরূপরাজে। সকাল থেকেই নানান সুখাদ্য গলাধকরণ করছেন রাজা, আর সন্ধ্যা হলেই নৃত্যগীতের আসর। সে আসরের মধ্যমণি বিদ্যুৎলতা। কিছুকাল যাবৎ এই অসামান্য রূপসী নর্তকী রাজা ভাস্কর বর্মার মনোহরণ করেছে। ফলে যা ঘটবার তা হয়েছে। রাজার আর রাজকর্মে মন নেই। রাজনর্তকী বিদ্যুৎলতার নৃত্য সঙ্গীত সুধাপানে বিভোর হয়েই দিন কাটাচ্ছেন কামরূপপতি। রাজ্যের ভার পুরোপুরি ন্যস্ত রয়েছে অনুগত গৌরীয় অমাত্য স্কন্দ সেনের হাতে। স্কন্দ সেনের ওপর ভাস্কর বর্মার খুব আস্থা। আর হবে নাই বা কেন? প্রাক্তন গৌর সম্রাট শশাঙ্কের এই প্রাক্তন অমাত্যটির সাহায্য না পেলে এবং সেই নিপুণ চক্রান্তের জাল বিস্তার না করলে কি এত সহজে ভাস্কর বর্মা পাকা ফলটির মতন গৌড়ের সিংহাসন দখল করতে পারতেন? বিনিময়ে স্কন্দসেনকে তিনি স্তোক দিয়ে রেখেছেন। আর কিছুদিন বাদেই কামরূপরাজ গৌরবঙ্গ ছেড়ে স্বরাজ্যে ফিরে যাবেন। তখন স্কন্দসেনই হবেন গৌড়ের অধিরাজ। আপাতত সেই আশাতেই মশগুল স্কন্দসেন মনে মনে ইতিমধ্যেই হিসেব কষেছে। এছাড়া ভাস্কর বর্মার আর কোনো উপায় নেই। কেননা কিছুদিন যাবতই উত্তর সীমান্তের ওপারে তিব্বতীদের মতিগতি ভালো ঠেকছে না। যে কোনো মুহূর্তে তিব্বতী রাজ তার মঙ্গোলীয় বাহিনী নিয়ে ধেয়ে আসতে পারে। আর তাহলে তাঁর প্রথম আক্রমণটা কামরূপের ওপরেই হবার সম্ভাবনা। এ সোজা কথাটা কি কামরূপরাজ বোঝেন না? সুতরাং আজ হোক কাল, কিংবা কাল হোক পরশু, ভাস্কর বর্মাকে কর্ণসুবর্ণ ছাড়তেই হবে। আর তারপর থেকে স্কন্দসেনই হবেন গৌড়ের সর্বের সর্বা। অতএব আগে থেকেই পথের সব কাঁটাগুলো একে একে তুলে ফেলতে শুরু করেছেন স্কন্দসেন। প্রাক্তন গৌড় সম্রাটের সমর্থক যেসব প্রভাবশালী অমাত্য সৈনিক প্রধান ছিল, তাদের অধিকাংশকেই হয় রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে, নয়তো নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তবে একজনকে আজও খুঁজে পাওয়া যায়নি। সে জয়নাগ, প্রাক্তন গৌড় সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত সেনাধ্যক্ষ। ভাস্কর বর্মার কর্ণসুবর্ণ অধিকারের সময় সে ছিল পশ্চিম সীমান্তে,
পরবর্তীকালে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। তার খোঁজে বিভিন্ন দিকে গুপ্তচর অবশ্য পাঠিয়েছেন স্কন্দসেন, কিন্তু কেউই কোনো সংবাদ এ পর্যন্ত দিতে পারেনি। তবে কি সে রাজ্য ছেড়ে পালিয়েছে? আর সেনাদলেরও একটা বিরাট অংশের খোঁজ মিলছে না। ব্যাপারটা যে চিন্তার সে বিষয়ে সন্দেহ নেই, তাই সর্বদাই আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্কন্দসেন। এদিকে ভাস্কর বর্মাও একটা মুশকিলের মধ্যে পড়েছেন। এটা তাঁর হিসেবের মধ্যে তো ছিল না। মুশকিলটা তাঁর স্বজাতের সৈনিকদের নিয়ে। তারা আর এই গৌরবঙ্গে পড়ে থাকতে রাজি হচ্ছে না, কারণ এই কয়েক মাস যাবৎ তারা গৌরবঙ্গে লুটপাট আর অত্যাচার চালিয়ে ধনসম্পদ তো এক একজন কম সঞ্চয় করেনি। ঘরে ফিরে সেসব ভোগ না করলে এসব সম্পদ সংগ্রহ করেই বা কি লাভ? কারণ আরও একটা আছে অবশ্য। তাহলে এই গৌরবঙ্গে 6 ঋতু বৈচিত্র্য যেমন আছে, তেমনি এখানে ছড়ানো আছে এক বিচিত্র রোগ। নামটাও বিচ্ছিরি, উদারাময় বা আমাশা। এই আমাশার সঙ্গে বাংলার আমের কোনো সম্পর্ক আছে কিনা কে জানে। রসালো আমের স্বাদ যতই মধুরী হোক, আমাশা জীবন একেবারে তিক্ত বিস্বাদ করে দেয়। চাক সব দূর হয়ে হতভাগা কাপুরুষদের দল। গৌড় রাজপ্রাসাদে বসে রাজভোগ খেতে খেতে ভাস্কর বর্মা আপন মনেই এইসব বিড়বিড় করেন। স্কন্দসেন যখন পাশে আছেন তখন আর কিছুতেই বা কি চিন্তা। যে টোপ তার মুখের সামনে ঝোলানো রয়েছে তাতে আর অন্যদিকে মন দেবার অবকাশ নেই তার। অবশ্য ভাস্কর বর্মার নিশ্চিন্ত হবার অন্য কারণও আছে। গত কয়েক মাসের মধ্যে এ রাজ্যে বড় কোনো রকমের প্রজা বিদ্রোহ, বিক্ষোভ এসব কিছুই দেখা যায়নি। আর গৌড়ের এইসব কালো কালো রোগাপটকা মানুষগুলোর মনোযোগ যাতে অন্যত্র চালান করা যায়, তার জন্য বেশ কিছু কৌশলও কার্যকর করেছে ভাস্কর বর্মা। এর একটি হলো রাজ্যের তরুণদের মধ্যে মদ্যপানের উৎসাহ যাতে আরও বাড়ে সে ব্যবস্থা করা। এমনিতেই কিছুকাল যাবৎ সারা ভারতবর্ষের সঙ্গে গৌরবঙ্গের মানুষের নৈতিক মান দ্রুত হ্রাস পেতে শুরু করেছে। এ অবক্ষয় যাতে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ে, তার জন্য কামরূপপতি অনুগত অমাত্য স্কন্দসেনকে বিশেষ নির্দেশ দিয়েছেন। হঠাৎ চমক ভাঙল ভাস্কর বর্মা। সন্ধেবেলা প্রাসাদের বিরাম কক্ষে গৌড়ীয় মর্শানি পান করতে করতে চিন্তায় বিভোর হয়ে পড়েছিলেন কামরূপরাজ। তাই খেয়াল করেননি রাজনর্তকী বিদ্যুৎলতা কখন এসে সামনে দাঁড়িয়েছে। তন্ময়তা ভাঙল বিদ্যুৎলতার ঝুমুরের ঝংকারে। ভাস্কর বর্মা চোখ তুলে তাকাতেই বিদ্যুৎলতা মনোহর ভ্রুভঙ্গি করে বলল, মনে হচ্ছে রাজ্যের চিন্তায় মহারাজের নৃত্যগীতের প্রতি বিরাগ জন্মেছে। কি যে বলো বিদ্যুৎ, ভাস্কর বর্মার বিরাগ জন্মাবে গৌড়বঙ্গের সেরা নর্তকী বিদ্যুৎলতার নৃত্যগীতে? বলতে বলতে বিরাট বপু নিয়ে উঠে দাঁড়ান কামরূপরাজ। দুহাত বাড়িয়ে এগিয়ে যান রাজনর্তকীর দিকে, কিন্তু বিদ্যুৎলতা তখন নাচ শুরু করে দিয়েছে। বিদ্যুৎলতার দু চোখে বিদ্যুৎ, নৃত্য ছন্দে বিদ্যুৎ, শরীরের প্রতিটি অঙ্গে যেন বিদ্যুতের ঝিলিক। বিদ্যুৎলতা যেন সত্যিই বিদ্যুৎলতা। ভাস্কর বর্মার সাধ্য কি সেই প্রচণ্ড প্রবাহকে স্পর্শ করে? নেশাসক্ত কামরূপরাজ একসময় ধপ করে এলিয়ে পড়েন বিরামকক্ষের মেঝেতে। বিদ্যুৎলতার নূপুর নিক্কণে তখন জলতরঙ্গ বেঁচে চলেছে। ইতিমধ্যে আরও কিছু সময় কেটে গেছে। সেদিন কৃষ্ণা চতুর্দশীর রাত, পরদিন অমাবস্যা। ভাস্কর বর্মার কর্ণসুবর্ণ জয়ের বর্ষপূর্তি হবে। এই উপলক্ষে সারা কর্ণসুবর্ণ নগরীতে চলছে মহা ধুমধামের আয়োজন। রাজপথের স্থানে স্থানে তৈরি হচ্ছে সুসজ্জিত তোরণ। তোরণের শীর্ষ দেশে বাদ্যযন্ত্রীরা মৃদঙ্গ, করতাল, বংশীবাদন করছে। এছাড়াও নগরের ষণ্ডকালয় মদের দোকানগুলোতে মদ্য বিক্রয়ের ঢালাও অনুমতি দেওয়া হয়েছে। এদিন বিশেষ করে রাজপুরুষগণ সেখানে ইচ্ছামতো মদ্যপান করতে পারে। তার সমস্ত ব্যয় নির্বাহ হবে রাজকোষ থেকে। সবচেয়ে বড় ধুমের আয়োজন হয়েছে রাজপ্রাসাদে।
শত শত কর্মকার কারিগর শ্রেণীর মানুষ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে এসে হাজির হচ্ছে প্রাসাদের ভেতরে। এছাড়াও ভোজন রসিক কামরূপ রাজের বাসনা সন্তোষের জন্য সুদক্ষ ভোজন প্রস্তুতকারীরা তো আছেই। তাদের তৈরি নানান সুখাদ্যের গন্ধে আজ থেকেই ভরপুর হয়ে রয়েছে রাজপ্রাসাদের বাতাস। এই সব কিছু ব্যবস্থার তদারক করছেন ভাস্কর বর্মার সবচেয়ে অনুগত অমাত্য স্কন্দসেন স্বয়ং। কিন্তু কর্ণসুবর্ণ নগরীতে এত উৎসব আয়োজনের উজ্জ্বলতার পাশে কারোর দৃষ্টিই পড়েনি নগর প্রান্তে এক বিশেষ স্থানে। তা হল গৌড়ের প্রধান অমাত্য শ্রী শ্রীধর রক্ষিতের ছোট্ট কুটির। সেদিন সকাল থেকেই সেখানে আরম্ভ হয়েছে এক বিশেষ উদ্যোগ। ঘোরতর আলোচনায় নিমগ্ন তিনজন বিশেষ ব্যক্তি। এই তিনজনই আমাদের পূর্ব পরিচিত শ্রীধর রক্ষিত, জয়নাগ আর বটুক ভদ্র। সারাদিন আলোচনার পর দিনের সূর্য যখন অস্তাচলে গেল, আকাশে চোখ মেলল সন্ধ্যা তারা, বটুক ভদ্র উঠে দাঁড়িয়ে বলল, আমাত্যদেব, তাহলে কি আজই? হ্যাঁ, আজই। সময় হয়ে গেছে। বলতে বলতে উঠে দাঁড়ালেন শ্রীধর রক্ষিত। জয়নাগের দিকে তাকিয়ে বললেন, বৎস জয়নাগ। আমি প্রস্তুত অমাত্যদেব। আরও কিছুক্ষণের মধ্যে শ্রীধর রক্ষিতকে প্রণাম করে বেরিয়ে গেল ওরা দুজন। শ্রীধর রক্ষিত ওদের গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর অস্ফুট স্বরে বললেন, ভগবান তথাগত তোমাদের সহায় হন। রাত তখনও বেশি হয়নি। রাজপ্রাসাদের বিলাস কক্ষে ভাস্কর বর্মার প্রিয় নর্তকী বিদ্যুৎলতার নৃত্য ছন্দ উপভোগ করছিলেন। ভাস্কর বর্মার কর্ণসুবর্ণ জয়ের বর্ষপূর্তি উৎসবের প্রাক লগ্নে আজকের আসরটি বিশেষ চমচম। দেওয়ালে দেওয়ালে নতুন কারুকার্য, গবাক্ষ এবং দাঁড়ে রেশমি আচ্ছাদন। মাথার উপর সুদৃশ্য কাঁচের ঝাল লণ্ঠনে হাজার দ্বীপের আলো। এরই ঠিক নিচে দামি মখমলের ওপর একান্ত অনুগত জনা কয়েকজন মাত্র পাত্রমিত্র এবং অমাত্য স্কন্দসেনকে পাশে নিয়ে ভাস্কর বর্মার নৃত্য গীতে মশগুল হয়ে রয়েছেন। তাঁর হাতে সুরার পাত্র। ক্ষণিক্ষণে সেই পাত্র কিঙ্করি ভরে দিচ্ছে বিখ্যাত গৌড়ীয় মাধ্যী সুরায়। সেই কড়া তরলের নেশায় আরক্ত কামরূপ রাজ। ভাস্কর বর্মার সে নেশাকে আরও জমিয়ে দিচ্ছে প্রাসাদের ঠিক নিচেই প্রবাহিত ময়ূরাক্ষী থেকে ভেসে আসা সুশীতল বাতাস। নর্তকী বিদ্যুৎলতার গানের সুরে আর সুরের আবেশে দু চোখ যেন মুদে আসছে গৌড়বঙ্গের অধিকারী রাজা ভাস্কর বর্মার। নৃত্যের তালে তালে বেজে চলেছে মৃদঙ্গ করতাল। হঠাৎ যেন সব তাল কেটে গেল। বিলাস কক্ষের বাইরে থেকে ভেসে এলো হইচই, উত্তপ্ত বিতণ্ডা। কে যেন দ্বার প্রহরীদের উত্তেজিতভাবে কি বলার চেষ্টা করছে। ভাস্কর বর্মার নেশার আবেশ বুঝি টুটে গেল। হাত তুলে বিদ্যুৎলতার নাচ বন্ধ করার ইঙ্গিত করলেন, তারপরে হাঁক দিলেন, প্রহরী, ওখানে কি হয়েছে? কিসের গোলমাল? একজন রোগা পটকা গৌড়ীয় প্রহরী এসে আভূমি নত হয়ে প্রণাম জানালো। তাকে দেখেই বিরক্তভাবে ভ্রু কোঁচকালেন কামরূপরাজ। মুখে বললেন, এইসব রোগা ডিগডিগে উদরাময় রোগী সৈন্য নিয়ে শশাঙ্কদেব যে কি করে এককালে সারা আর্যাবর্ত কাঁপিয়েছিল কে জানে। এই, কি হয়েছে? ওখানে চেঁচাচ্ছে কে? আগে ও এক পাগল প্রাসাদের পিছনের পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, প্রহরীরা ধরে ফেলেছে। ভাস্কর বর্মার ভ্রু আরো কুঞ্চিত হল। একবার পার্শ্ববর্তী স্কন্দসেনের দিকে তাকিয়ে প্রহরীকে বললেন, পাঁচিল টপকাবার চেষ্টা করছিল? এত সাহস! ওর তল্লাশি নেওয়া হয়েছে? মহারাজ, ওকে এক্ষুনি সুলদণ্ডে চড়াবার আদেশ দিন। এবার অমাত্য স্কন্দসেন পাশ থেকে নেশাসক্ত চোখ দুটোকে খুলে জড়িত কণ্ঠে বলল, কিন্তু মহারাজ, তার কাছে
কাছে কোনো অস্ত্রই পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু একরাশ কাগজ আর কালি কলম। কি কাগজের কালি কলম? এবার শুধু ভাস্কর বর্মাই নয়, তার অনুগত পাত্রমিত্ররাও বিস্মিত হয়ে বিড়বিড় করে বলে, আশ্চর্য আশ্চর্য, মসি ছেড়ে মসি হাতে আসে, ছেড়ে মসি হাতে আসে কোন শত্রু? আগে সে বলেছে সে নাকি এক মহাকবি, মহারাজের সাক্ষাৎ চায়। প্রহরী নিরাসক্ত কণ্ঠে জানালো, বলো কি, মহাকবি? স্কন্দসেন এবার বিরক্তভাবে মাথা নাড়ে। হতভাগা বদ্ধ উন্মাদ, ওকে এক্ষুনি বিদায় করুন মহারাজ। আজকে আমোদটাই মাটি হতে চলেছে। না হে না। ভাস্কর বর্মা এবার বিরাট বপু দুলিয়ে হেসে বলেন, বড় নতুন আমোদ জমল। তোমাদের এই গৌড়বঙ্গে এসে তো অনেক কিছুই দেখা হলো, বাকি ছিল একটা সত্যিকারের পাগল দেখা। বলতে বলতে কামরূপরাজ প্রহরীর উদ্দেশ্যে হুকুম করলেন, ওয়ে, তুমি বরং একবার সেই মহাকবিকে এখানেই পাঠিয়ে দাও, একবার স্বচক্ষে দেখি। প্রহরী চলে গেল। একটু পরেই সঙ্গে নিয়ে এলো এক ব্যক্তিকে। অদ্ভুত তার চেহারা, মাথায় একগাছি চুলও নেই, শুধু মাথার পেছনে ঝুলছে বিঘৎখানেক সুপুষ্ট এক শিখা। গোঁফ নেই, কিন্তু আছে লম্বা দাড়ি, টিকিওয়ালা ন্যাড়া মাথা, আর গোঁফ ছাড়া লম্বা দাড়িওয়ালা মুখের যা খোলতাই হয়েছে তার বলার নয়। আর ওর পরনে শুধু মাল কোঁচা বাঁধা একটা ধুতি, হাতে কাগজের রাশি, আর গলায় ঝোলানো দোয়াত কলম। আগন্তুক এসে ভাস্কর বর্মাকে প্রণতি জানিয়েই হেঁকে উঠল, জয়তু বাসুকি। হাঁকটা শুনেই কেমন চমকে উঠলেন কামরূপরাজ। এই হাঁকটা আজকাল যত্রতত্র শুনতে পাওয়া যাচ্ছে দেখছি। আর শুনলেই বা কেন কে জানে, বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে কামরূপপতি। সবাই অবশ্য বলে ওরা বাসুকি দেবতার উপাসক, কিন্তু কই, এতকাল তো এই উপাসক সম্প্রদায়ের সাক্ষাৎ মেলেনি। মাত্র কিছুকাল হলো এটা যেন কোথা থেকে এসে হাজির হয়েছে গৌড় রাজধানীতে। ভাস্কর বর্মার প্রধান অমাত্য স্কন্দসেনের দিকে তাকাল। তার মুখ দেখে বুঝলেন চিন্তাটা তার মনেও আন্দোলিত হচ্ছে। ভাস্কর বর্মা কড়া গলায় বললেন, তুমি কে হে? কোথা থেকে আসছো? কি চাও? লোকটি যেন বিনয়ের অবতার, মাথা নিচু করে কাঁচুমাচু ভঙ্গিতে বলল, আগে মহারাজ, এই অধীনের নাম বটেশ্বর ভট্টস্বামী। আগে আমি একজন মহাকবি মহারাজ। হ্যাঁ, বলে কি লোকটা? সত্যি পাগল নাকি? এবার শুধু ভাস্কর বর্মাই নয়, ঘরের মধ্যে অন্য যারা উপস্থিত ছিল তারাও হেসে উঠল। ভাস্কর বর্মাও এতক্ষণে বেশ একটা নতুন মজা পেয়েছেন মনে হলো। লোকটিকে নিয়ে হাস্য পরিহাস করার জন্য বললেন, সাধারণ কবি নও, একেবারে মহাকবি। তা এই পর্যন্ত কটা মহাকাব্য লিখেছ শুনি বটেশ্বর? আগন্তুক এখনো পর্যন্ত তার পুরো লেখাটা শেষ করতে পারেননি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ কণ্ঠে বলল, এই পোড়া গৌড়বঙ্গে কি কেউ কাব্যের মর্যাদা বোঝে? আগে রাজা শশাঙ্কদেব ছিলেন নেহাতি এক বীররসিক। তলোয়ারের ধার ছাড়া তো কোনো ধারই ধারতেন না। বটে বটে, তা শশাঙ্কদেবকে কোনোদিন শুনিয়েছিলে কোনো কাব্য? ভাস্কর বর্মা সকৌতুকে জিজ্ঞেস করলেন, তা কি আর চেষ্টা করিনি মহারাজ। একবার কোনোভাবে পৌঁছেও ছিলাম তার কাছে, কিন্তু কাব্যের এক পংক্তি শোনার পরেই ধমকে থামিয়ে দিয়ে নিজের খাপ থেকে তলোয়ার বার করলেন। তারপর বললেন, আর কোনোদিন যদি কাব্য লিখি তিনি তলোয়ারের ধারে আমার মুন্ডুটাই নামিয়ে দেবেন। বলো কি হে? শশাঙ্কদেব এত বীররসিক ছিলেন তো জানতাম না।
আগে সেটা আমার মতো মহাকবি সবচেয়ে আগে হাড়ে হাড়ে টের পেয়েছেন মহারাজ। না হলে আমি ভেবেইছিলাম এই গৌড় রাজসভায় বসে যে রাজকবি বাণভট্টের হর্ষচরিতের মতো একটা শশাঙ্ক চরিত কাব্য লিখে ফেলবো মহারাজ। বলো কি হে বটেশ্বর? এবার উচ্চ কণ্ঠে বটেশ্বর তাঁর হাসির মধ্যেই বলে, আমাদের পরম ভাগ্য এ সময়ে গৌরবঙ্গের রাজা হয়েছেন আমাদের মতো একজন সাহিত্য সংস্কৃতিতে অনুরাগী মানুষ। এখন মহারাজের যদি অনুমতি হয় তবে আমি আমার রচিত ভাস্কর বর্মা চরিত মহাকাব্যের ভূমিকা অংশটা পড়ে শোনাতে পারি মহারাজ। এমন তোষামদে স্বয়ং ঈশ্বরও বোধহয় গলে যাবেন। ভাস্কর বর্মা তো গললেনই, বললেন, বলো কি হে? আজ পর্যন্ত আমার কামরূপ রাজ্যসভার শ্রেষ্ঠ সভাকবি যা পারেনি সেই কাজ এত সহজে তুমি সম্পূর্ণ করেছ। কনজপতি হর্ষবর্ধনের মতো নিজেকে নিয়েও একটি চরিত কাব্য লিখিয়ে নেওয়ার ইচ্ছা আমারও ছিল, বহুকাল ছিল। বেশ, ভূমিকাটুকুই পড়ো তো শুনি। ভাস্কর বর্মার অনুমতি লাভ করে মহাকবি বটেশ্বর ভট্টস্বামী তার কাগজের রাশি থেকে একটা পৃষ্ঠা বার করল। তারপর আর একবার কামরূপপতিকে অভিবাদন জানিয়ে তা বেশ উচ্চই স্বরে আবৃত্তি করতে শুরু করল। জয় জয় মহারাজ ভাস্কর বর্মা, বঙ্গমগধ জয়ী মহাকরিত কর্মা, বিপুল বপুধারী হলুদের দূতি, নবরূপে রাজ করি অপরূপ জ্যোতি, সে জ্যোতি অস্তা চলে কর্ণ সুবর্ণপুর, নিশা শেষে বাজবে রক্ত সিংহার সুর, বাজবে মৃদঙ্গ ভারী অশির ঝঙ্কার, গানের সুর যেন ধনুর টঙ্কার, বেড়েছে গোকুলে সেই দর্পিত ফণি, সারা গৌরবঙ্গের মস্তকের মণি, ভাস্কর বর্মা তুমি হবে ধন্য, বুদ্ধিতে বৃহস্পতি তুমি গো অনন্য, বুদ্ধিতে বৃহস্পতি তুমি গো অনন্য, বুদ্ধিতে বৃহস্পতি তুমি গো অনন্য। স্বঘোষিত মহাকবি বটেশ্বর ভট্টস্বামীর কাব্যের ভূমিকা পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার শুধু ভাস্কর বর্মাই নয়, বিলাস কক্ষে উপস্থিত সকলেই একসঙ্গে অভিনন্দন জানিয়ে বলল, সাধু সাধু, বাহ বাহ, বাবা দারুণ দারুণ, অসাধারণ, চমৎকার চমৎকার গিয়েছে, অসাধারণ, বাবা এ তো খুবই সুন্দর, দারুণ দারুণ দারুণ। বাহবা মহাকবি বটেশ্বর, বাবা তোমার লেখার হাত তো বেশ দারুণ, খাসা লিখেছে, খাসা খাসা। অনবদ্য, তোমার স্তুতির কোনো তুলনা হয় না। রাজনর্তকী বিদ্যুৎলতা বটেশ্বরের সামনে এসে হেসে অভিবাদন জানিয়ে বলল, আপনার কাব্যকীর্তি অসাধারণ মহাকবি। আপনার কাব্যের ভাষা আমার সব সময় স্মরণে থাকবে। ভাস্কর বর্মাও খুশিতে ডগমগ। মহাকবিকে সাদর অভিবাদন জানিয়ে নিজের কণ্ঠের একছড়া রত্ন হার তাকে উপহার দিতে উদ্যত হলেন। কিন্তু তার আগেই মহামাত্য স্কন্দ সেনের গভীর কণ্ঠস্বর শোনা গেল। দাঁড়ান মহারাজ, আপনি অভিভূত হয়ে ওকে পুরস্কৃত করার আগে আমার কথাটি শুনুন। থমকে দাঁড়ালেন ভাস্কর বর্মা, ফিরে তাকালেন অনুগত গৌড়ীয় অমাত্য স্কন্দ সেনের প্রতি। সে কি বলতে চায়? এই ব্যক্তি মহাকবি বটেশ্বর ভট্টস্বামীর পরিচয় এখানে এলেও আমার বিশ্বাস এটাই ওর আসল রূপ নয়। আসল রূপ নয়? না, নিশ্চয়ই ও একজন গুপ্তচর। আর মহাকাব্যের ভূমিকার নামে এখানে দাঁড়িয়ে ও যা উচ্চকণ্ঠে শোনালো তা আসলে একটা গুপ্ত বার্তা। গুপ্ত বার্তা? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আপনি ওর ভণিতাটি আবার পাঠ করুন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কবিতা পাঠের আড়ালে এই ব্যক্তি এইখানেই উপস্থিত শত্রুপক্ষের অপর কোনো গুপ্তচরকে
গুপ্ত বার্তা শুনিয়েছে। শুনতে শুনতে ভাস্কর বর্মা তাজ্জব, কুঁতকুঁতে চোখে ঘোরতর বিস্ময় ফুটিয়ে কামরূপপতি বললেন, বলো কি হে? তার মানে এই কবিতায় স্তুতির বদলে আছে ছুরির ফলা? ততক্ষণে বটেশ্বরের হাত থেকে তুলোট কাগজের টুকরোটা ছিনিয়ে নিয়েছে স্কন্দসেন। এবার নিজেই সে বার্তাটা বার কয়েক পাঠ করে বলে, মহারাজ, আপনি যদি এ বার্তার অর্থ উদ্ধার করেন তবে দেখবেন যে এতে রীতিমতো আপনাকে অপমান করা হয়েছে। বটে, কিন্তু আমি তো কিছুই বুঝছি না স্কন্দসেন। ক্ষমা করবেন মহারাজ, এর প্রথম কয়েক পংক্তির মধ্যেই আপনার সম্পর্কে স্তুতির ছলে বলা হয়েছে কামরূপের মোটা হাতি। এছাড়া শুনেই তো চিরবিরিয়ে ওঠেন ভাস্কর বর্মা। হ্যাঁ, বলো কি? আমি মোটা হাতি? কিন্তু স্কন্দসেনের বক্তব্য তখনও শেষ হয়নি। সে তখনও বলে চলেছে, মহারাজ, এর চেয়েও মারাত্মক যে সংকেত বার্তা পাওয়া যাচ্ছে তার অর্থ নিশা শেষে রক্ত সিঙার সুর বাজবে আর নৃত্যগীতের আসরেই হত্যা করা হবে আপনাকে। এ বার্তা পাঠিয়েছে এক দর্পিত ফণী। ভাস্কর বর্মার তো একেবারে যাকে বলে ভ্যাবা চাকা খাওয়া দশা। শুধু বিড়বিড় করে বলেন, এসব কি শুনছি? তোমরা গৌরীয়রা তো বড় সাংঘাতিক হে। কোনটা তোমাদের স্তুতি আর চক্রান্ত তার কোনোটাই বোঝার উপায় নেই। এক্ষুনি এই মুহূর্তে লোকটাকে বন্দি করো, ওকে জ্যান্ত শুলে চাপাও। কিন্তু মহারাজ, তার আগে জানা দরকার ওই সাংকেতিক বার্তাই বিলাস কক্ষে ও কার কাছে পৌঁছে দিতে এসেছে। এখানে কে আছে সেই শত্রুর গুপ্তচর? কার গানের সুর যেন ধনুষ্টঙ্কার, বাজবে মৃদঙ্গ ভারী অসির? আমি জানতে চাই এই মৃদঙ্গের সুরে কার হাতে ঝলসে উঠবে অসি? অমাত্য স্কন্দসেনের কথা শেষ হলো না, তার আগেই হঠাৎ ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন অধিকৃত গৌড়ের রাজা ভাস্কর বর্মা। বিশ্বাস করি না, আমি আর তোমাদের কাউকে বিশ্বাস করি না। তোমরা সবাই বিশ্বাসঘাতক। প্রহরী, প্রহরী! কিন্তু মহারাজের হাতের তালি শুনে বিলাস কক্ষের দ্বারে এসে যে দাঁড়ালো সে কোনো প্রহরী নয়, তবে সে ভাস্কর বর্মা এবং অমাত্য স্কন্দসেনেরই পরিচিতই। সে ছিদাম। তাকে কামরূপরাজ প্রথম দেখেছিলেন কর্ণসুবর্ণের বুকে প্রথমবার তাঁর জন্মদিন উদযাপনের সময়। সেদিন সে একটা রসালো কাঁঠাল রাজসভায় বয়ে নিয়ে এসে ভোজন রসিক রাজার রসনা তৃপ্ত করেছিল। তারপর আরও নিত্য নতুন খাদ্যের উপাচার নিয়ে বেশ কয়েকবার সে রাজসভায় আসে। এ কি ছিদাম, তুমি এই সময়? আমার প্রহরীরা কোথায়? বোঝা গেল এবার শুধু ভাস্কর বর্মাই নয়, তাঁর গৌর অমাত্য স্কন্দসেনও বেশ অবাক হয়েছে। আজ আর এই প্রাসাদে আপনার কোনো প্রহরী নেই মহারাজ। যারা আছে তারা সব আমার লোক। তারা প্রত্যেকে তার মাতৃভূমির সেবক। বলেই ছিদাম দুহাতে 3 বার তালি বাজায়। হুঙ্কার দিয়ে ঘরে প্রবেশ করল 4 জন গৌড়ীয় প্রহরী। গৌড় দখলকারী ভাস্কর বর্মা, এখন থেকে আপনি আমার বন্দী। ছিদামের কণ্ঠস্বর এখন রীতিমতো গম্ভীর। তাঁর দাঁড়ানোর ভঙ্গি পর্যন্ত পাল্টে গেছে। কে 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 তুমি? ছিদামের ছদ্মবেশ ত্যাগ করে সেই ব্যক্তি এবার শানিত অসি কোষচ্যুত করলেন। আমি প্রয়াত গৌড়েশ্বর শশাঙ্কদেবের সেনাপতি এবং তাঁর পুত্র মহারাজ মানবদেবের প্রধান সেনাধ্যক্ষ জয়নাগ। এবার শুধু ভাস্কর বর্মাই নয়, বিলাস কক্ষে তাঁর অনুগত পাত্রমিত্র এমনকি অনুগত অমাত্য স্কন্দসেনও ভীতভাবে উচ্চারণ করল, হ্যাঁ। জলদ গম্ভীর কণ্ঠে বললেন জয়নাগ, এই আমার হাতে মহারাজ শশাঙ্কদেবের নামাঙ্কিত তলোয়ার। একদা তিনি নিজে এ তরবারি আমায় অর্পণ করেছিলেন গৌড়ের মর্যাদা রক্ষা করার দায়িত্ব দিয়ে।
আজ আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে কোথাও যেন সীমা বেজে উঠল। ঊর্ধ্বে তুলে হুঙ্কার দিয়ে উঠলেন জয়নাগ। আর সঙ্গে সঙ্গে ভাস্কর বর্মা তাঁর করিতকর্ম দেখালেন যাতে। তাঁর ওই বিশাল বপু মাথার ওপর থেকে আলোর ছাড়বাতিটা হুড়মুড় করে ভেঙে পড়ল। সেই দমকা হাওয়ায় নিভে গেল সবকটি প্রদীপের আলো। যেন ছিটকে উঠল হাতের বল্লমের আঘাতে। সারা ঘর অন্ধকার। কৃষ্ণা চতুর্দশীর রাতে আকাশেও চাঁদ নেই, কিন্তু তবু সেই অন্ধকারের মধ্যেই শুরু হয়ে গেল ভীষণ যুদ্ধ। অসির মুহুর্মুহু ঝনঝন, আহতের চিৎকার, হট্টগোল, হট্টগোল এবং গর্জন। এই অন্ধকারে কে শত্রু কে মিত্র বোঝা যায় না, তবুও লড়াই চলছে। কিছু সময় এই সংঘর্ষ চলার পর কক্ষের বাইরে থেকে জনাকয়েক গৌড়ীয় সেনা উজ্জ্বল মশাল হাতে প্রবেশ করল। সেই আলোতেই প্রকট হলো ঘরের দৃশ্য। ঘরের মেঝেতে টাটকা রক্তস্রোত বইছে। উৎসবের ফুল আর রক্ত একাকার। ইতস্তত হয়ে পড়ে রয়েছে কয়েকটি মৃতদেহ। সবার আগে চোখে পড়ে এক বিশাল দেহী মৃত মানুষের প্রতি। সে গৌড়ের বিশ্বাসঘাতক অমাত্য স্কন্দসেন। মৃত্যুর পরেও তার বিস্ফারিত চোখ দুটোতে ফুটে রয়েছে একাধারে বিস্ময় আর আতঙ্ক। কিন্তু ভাস্কর বর্মা কই? কক্ষের মধ্যে কোথাও তো নেই সে। রাজনর্তকী বিদ্যুৎলতার দিকে তাকিয়ে রক্তাক্ত শরীরে জয়নাগ ব্যাকুলভাবে বললেন, বলো নীলা, অন্ধকারের সুযোগে কোথায় পালালো সেই শয়তান? তুমিও কি লক্ষ্য করোনি তাকে? বিদ্যুৎলতা ওরফে নীলাঞ্জনা হতাশভাবে মাথা নাড়ে। পায়ের নুপুর ছুঁড়ে ফেলে সেও সেই যুদ্ধে হাতে অসি তুলে নিয়েছিল। তার শরীরেও রক্ত, কিন্তু কোথায় পালালো সেই রক্তখাদক গৌড় দখলকারী? মহাসেনাপতি জয়নাগ হাতে তরোয়াল ঊর্ধ্বে তুলে আবার চিৎকার করে ওঠেন, সৈনিকগণ, তোমরা তো দ্বার রক্ষা করছিলে। তোমরাও কি বুঝতে পারোনি কোন পথে নিষ্ক্রান্ত হয়েছে সেই কাপুরুষ? সেই কাপুরুষ এখন দ্রুতগামী ছিপে পালিয়ে চলেছে ময়ূরাক্ষীর উজানে স্বদেশের পথে। আমার আদেশে তাকে অনুসরণ করছে গৌড়ীয় সেনারা। বলতে বলতে কক্ষে প্রবেশ করলেন প্রবীণ অমাত্য শ্রীধর রক্ষিত। তাঁর মস্তক মুণ্ডিত, পরনে ক্ষৌম বস্ত্র, চরণে কাষ্ঠ পাদুকা। জয়নাগ, রাজনর্তকী বিদ্যুৎলতারূপী নীলাঞ্জনা, মহাকবি বটেশ্বর ভট্টস্বামীর ছদ্মবেশধারী বটুকভদ্র এবং উপস্থিত গৌড়ীয় সৈনিকবৃন্দ সবাই একসঙ্গে মহামাত্য শ্রীধর রক্ষিতকে প্রণতি জানায়। বৃদ্ধ শ্রীধর রক্ষিত দক্ষিণ হস্ত তুলে সকলের উদ্দেশ্যে আশীর্বাদের ভঙ্গি করে বলেন, আর ভয় নেই, গৌড় পুনরুদ্ধার হয়েছে। গৌড়ের বুকে কামরূপ সেনারা হয় বন্দী আর না হয় নিহত, আর তাদের সঙ্গেই বিনাশপ্রাপ্ত হয়েছে রাজ্যের বিশ্বাসঘাতকের দল। কিন্তু অমাত্যদেব, দৌরাত্মা ভাস্কর বর্মা এই প্রহরী বেষ্টিত কক্ষ থেকে কিভাবে পলায়ন করল? এই রহস্য এখনো ভেদ হয়নি, প্রশ্ন করলেন জয়নাগ। আপনার প্রাণ রক্ষার তাগিদে মানুষ পারে নাকি? শ্রীধর রক্ষিত কক্ষের খোলা জানালাটি নির্দেশ করলেন। জানালার নিচে ময়ূরাক্ষীর প্রবাহমান ধারা। ভাস্কর বর্মা খোলা জানালা পথে ওই নদীর বুকেই ঝাঁপ দিয়েছে। আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল কামরূপ রাজের জন্য দ্রুতগামী জলযান। চরম বিপদ ঘনিয়ে আসার আগেই কামরূপরাজ পেছনে সব কিছু ফেলে রওনা দিয়েছে স্বদেশ অভিমুখে। তারপরে শুভ দিন শুভক্ষণে নতুন গৌড়েশ্বর হলেন জয়নাগ, একদা সম্রাট শশাঙ্কের বিশ্বস্ত সেনাপতি। কিন্তু এই নতুন গৌড়পতি সেদিন প্রয়াত সম্রাটের মহার্ঘ রত্নসিংহাসন উপবেশন করেননি। সেখানে রক্ষিত হল সম্রাট শশাঙ্কের
রাজগরিমার প্রতীক তাঁর সেই দীর্ঘ তরবারি, যা তিনি একদা উপহার দিয়েছিলেন প্রিয় সেনাধ্যক্ষ জয়নাগকে। সে তরবারি তখনও ছিল শত্রুরুধির রঞ্জিত। প্রয়াত সম্রাটের সেই রত্ন সিংহাসনের পাদদেশে এক নতুন স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হলেন জয়নাগ। মহা অমাত্য শ্রীধর রক্ষিত মঙ্গলাচরণ করে জয়নাগের মস্তকে পরিয়ে দিলেন রাজমুকুট, কপালে এঁকে দিলেন ভূতপূর্ব সম্রাট শশাঙ্কের শত্রু সংহারক সেই দীর্ঘ তরবারের রক্ত তিলক। রাজসভায় উপস্থিত প্রতিটি সভাসদ প্রজা একযোগে জয়ধ্বনি করে উঠল, জয় গৌরেশ্বরের জয়। বাজল জয় ঢাক, তুড়ি, ভেরি। এরপর আর এ কাহিনীতে বেশি কিছু বলার অবকাশ থাকে না। ইতিহাস শুধু বলে, মহারাজাধিরাজ শশাঙ্কদেব আর তাঁর পুত্র মানবদেবের মৃত্যুর পর কামরূপরাজ ভাস্কর বর্মা কিছুদিনের জন্য গৌড় অধিকার করেছিলেন, কিন্তু সেই পার্শ্ববর্তী রাজ্যের দখলদার রাজাকে বিতাড়িত করে অন্তত কিছুকালের জন্য হলেও গৌড়বঙ্গের বুকে এক শক্তিশালী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন জয়নাগ। বাংলার ইতিহাসের তিনি এক বিস্মৃত নায়ক। শুনছিলেন সম্রাট শশাঙ্কর তরবারি, রচনায় শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়। নীলাঞ্জনার ভূমিকায় সুপ্রীতি, শ্রীধর রক্ষিতের ভূমিকায় দীপ্তিমান, ভাস্কর বর্মার ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, নারায়ণ বর্মা ও প্রহরীর ভূমিকায় দীপম, বটুক ভদ্রর ভূমিকায় রানা, প্রহরী, সৈন্য এবং পাত্রমিত্রর ভূমিকায় ঋতদ্বীপ, পদ্মনাভ সৈন্যপ্রধান এবং স্কন্দ সেনের ভূমিকায় গৌরব, কথক জয়নাগ এবং শ্রীমাধবের ভূমিকায় আমি সৌভিক। গল্পের নাট্যরূপ দিয়েছে মোহর। গল্পের প্রচ্ছদ পিক্সেলের থেকে সৌভিক পালা। ধ্বনি পরিকল্পনা ও আবহে 62 FPS স্টুডিও। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ইয়োর অক্টোপাস। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরপর যখন আবার নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমাদের এই পথ চলাকে আপনি যদি আর একটু সুগম করে দিতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে আপনি শেয়ার করে দিতে পারেন আপনার পরিচিতজন, বন্ধুবান্ধব ও আত্মীয়দের মধ্যে। এটি আপনাদের কাছে সম্পূর্ণ ফ্রি, কিন্তু একটা খালি ঘরে একটা মাইকের সামনে আপনাদেরকে কল্পনা করে যখন এরম বকবক করি না, তখনই আপনাদের এই ভালোবাসাই আমাদের বারবার মনে পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।